রবার্ট ব্রুস, যার কথা বললেই আপনাদের মনে চলে আসে মাকড়সার সেই গল্পের কথা। ছোটবেলায় পড়ে আসা গল্পটি আমরা চিনেছিলাম অধ্যাবসায়ের অবতার হিসেবে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে স্কটিশ স্বাধীনতা যুদ্ধের বীর রবার্ট ব্রুসের কথা। কিন্তু সে গল্পটি কতটা সত্য, সংক্ষেপে তার পূর্ণাঙ্গ জীবন কাহিনী আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তার নাম কিন্তু শুধু রবার্ট, রাজা প্রথম রবার্ট ব্রুস তার উপাধি। 1306 সাল থেকে 1329 সাল পর্যন্ত তিনি ছিলেন স্কটদের রাজা। তিনি যে কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা নিশ্চিত করে জানা যায় না, তবে প্রসিদ্ধ মত অনুযায়ী সেটি ছিল আয়রশায়ারের টার্নবেরি দুর্গে, আর সেটা ছিল 1274 খ্রিস্টাব্দের কথা। তার বাবা ছিলেন রবার্ট দ্য ব্রুস, অ্যানান্ডেলের ষষ্ঠ লর্ড। দ্বাদশ শতকে স্কটিশ রাজা প্রথম ডেভিডের বংশধর বলেও দাবি করতেন তিনি নিজেকে, অর্থাৎ স্কটিশ সিংহাসনের ওপর রয়েছে ব্রুসদের অধিকার। 18 বছর বাদে স্কটল্যান্ডের রাজা নির্বাচিত হন জন ব্যালিওল, কিন্তু খোদ স্কটিশ লর্ডদের মাঝেই এই রাজা নির্বাচন নিয়ে দ্বন্দ্ব ছিল। তখন ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ডের কাছে নালিশ করা হলো। তিনি রায় দিলেন এই ব্যাপারে। রাজা এডওয়ার্ড ব্যালিওলের ক্ষমতা এতই কমিয়ে দিলেন যে স্কটল্যান্ড আদতে ইংল্যান্ডের প্রজা বা সামন্ত রাজ্যে পরিণত হলো। আর সিংহাসনের দাবিদার হিসেবে ব্যালিওলের প্রতিদ্বন্দ্বী যেহেতু রবার্ট ব্রুস ছিলেন, সেহেতু তিনি আর তার বাবা 1296 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজার কাছে আনুগত্যের লিখিত অঙ্গীকার নিয়ে এলেন। আজকের গল্পের নায়ক রবার্ট ব্রুসের বয়স তখন 22 বছর। পরের বছর ইংরেজদের শাসনের বিরুদ্ধে স্কটিশদের বিদ্রোহ দানা বাঁধতে থাকে। সে আন্দোলনে নেতৃত্ব দেন বিখ্যাত উইলিয়াম ওয়ালেস। ব্রেভ হার্ট ছবির ভক্তরা তাকে ভালো চিনে থাকবেন। ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড তখন ফ্রান্সে থাকায় তিনি রবার্ট ব্রুস এবং অন্যান্য স্কটিশ লর্ডদের অনুরোধে এ বিদ্রোহ দমন করতে চেষ্টা করলেন। তারাও এর সমর্থনেই ছিলেন, কারণ এতে করে ক্ষমতাসীন জন ব্যালিওলের প্রতি বিরোধিতা দেখানো হয়। কিন্তু হঠাৎ ঘটনাটা ঘুরে গেল। রাজা এডওয়ার্ডের আদেশে রবার্ট দ্য ব্রুস যখন উত্তরের দিকে ডগলাসে ছুটে যাচ্ছিলেন, তখন মাঝপথেই তার হঠাৎ মনে হয় তিনি ভুল করছেন। তখনই তিনি সিদ্ধান্ত নিলেন যোগ দেবেন স্কটিশ বিদ্রোহীদের সাথে। তিনি বলেন, এই সম্পর্কে নিজের রক্ত মাংসকে কেউ ঘৃণা করে না, আমিও তার ব্যতিক্রম নই। যে জাতিতে আমার জন্ম তাদের সাথে আমার অবশ্যই যোগ দিতে হবে। বিদ্রোহীরা স্টার্লিং ব্রিজে প্রথম জয়লাভ করে, কিন্তু স্কটিশদের অন্তর্দ্বন্দ্বের কারণে 1298 খ্রিস্টাব্দে ইংরেজদের হাতে পরাজিত হয় উইলিয়াম ওয়ালেসের দল। আর এই পরাজয়ের পর রবার্ট ব্রুস ইংরেজদের সাথে আবার চুক্তি স্বাক্ষর করেন। ফলে রাজা এডওয়ার্ডের প্রতি আনুগত্য দেখিয়ে তিনি নিজের জমিজমা অক্ষত রাখতে সমর্থ হন। এদিকে রাজা এডওয়ার্ড একটা চাল চাললেন। তিনি জন ব্যালিওলের ভাগ্নে জন কমিন আর এদিকে রবার্ট ব্রুস দুজনকেই স্কটল্যান্ডের রক্ষক পদে নিযুক্ত করলেন। অথচ এই দুজন ছিলেন পরস্পরের জাত শত্রু। তাই যা হবার তাই হলো, দ্বন্দ্ব বেঁধে গেল দুজনের। সেটি ছিল 1306 খ্রিস্টাব্দ। রবার্ট ব্রুস দাবি করলেন কমিন বিশ্বাসঘাতকতা করেছেন। কমিন সেটা স্বীকার করলেন না। ডামফ্রিজের চার্চে ঝগড়ার এক পর্যায়ে রবার্ট ব্রুস কমিনকে নিজ হাতে ছুরিকাঘাতে হত্যা করলেন। এর ফলে যা হবার তাই হলো। রাজা এডওয়ার্ড স্কটল্যান্ডে রবার্ট ব্রুসের আধিপত্য বা শাসনকে অনাহুত বা নিষিদ্ধ ঘোষণা করলেন। এখানেই শেষ নয়, পোপও আরেক কাঠি ওপরে। তিনি রবার্ট ব্রুসকে এক্সকমিউনিকেট করলেন, যার মানে খ্রিস্টান চার্চ তাকে হারাম ঘোষণা করল। তিনি আর কোনো খ্রিস্টীয় কার্যকলাপ করতে পারবেন না চার্চে এসে। তবে রবার্ট ব্রুস কি আর তা মানেন? দূর দেশে বহিষ্কৃত হয়ে চার্চের এক্সকমিউনিকেশনের মুখোমুখি হবার চাইতে তিনি সিংহাসনের জন্য লড়াই করাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন নিজেকে স্কটল্যান্ডের রাজা ঘোষণা করবেন। সত্যি সত্যি 1306 সালের 25শে মার্চ স্কোন অ্যাবিতে স্কটিশ চার্চ রবার্ট ব্রুসকে স্কটল্যান্ডের রাজা ঘোষণা করে। এডওয়ার্ডের কাছে মনে হলো এ যেন দুধকলা দিয়ে সাপ পোষা হচ্ছে এতদিন। এতটুকু দেরি না করে তিনি আক্রমণ করলেন স্কটল্যান্ড। আর ইংল্যান্ডের সেনাবাহিনীর হাতে তুলোধনা হলো রবার্ট ব্রুসের সেনাবাহিনী। রবার্ট কোনো মতে পালিয়ে উত্তর আয়ারল্যান্ডের অ্যান্টোরিম তীরে চলে গেলেন। শীতকালটা সেখানেই কাটালেন। পরের বছর তিনি স্কটল্যান্ডে ফিরে ইংরেজদের বিরুদ্ধে গেরিলা আক্রমণ করতে শুরু করলেন। ততদিনে রাজা প্রথম এডওয়ার্ড মারা গিয়েছেন।
আর ইংল্যান্ডের সিংহাসনে তার ছেলে দ্বিতীয় এডওয়ার্ড। এই দ্বিতীয় এডওয়ার্ড 1306 সালে নাইট হন রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে, কিন্তু তার সেনাবাহিনী অনেক দিন ধরে চলে আসা রবার্ট ব্রুসের গেরিলা আক্রমণের চূড়ান্ত রূপের কাছে ব্যাঙ্কবার্ন যুদ্ধে হেরে যায়। 1314 সালের জুনে আবারও শুরু হয় স্বাধীন স্কটিশ রাজতন্ত্র। এই 1306 থেকে 1314 সালের মাঝেই তিনি অনেকবার আক্রমণ করেছিলেন, হেরেও ছিলেন। আর এই পটভূমি ব্যবহার করা হয় তার অধ্যাবসায় আর মাকড়সার গল্পের কাহিনীর জন্য। তবে 1306 থেকে 7 সালের মাঝেই গল্পের পটভূমি উত্তর আয়ারল্যান্ডের র্যাথলিন দ্বীপে পড়েছিল। তখন তিনি একটি মাকড়সাকে বারবার চেষ্টা করতে দেখেন এক গুহার ছাদে এক পাশ থেকে আরেক পাশে জাল বুনে যাবার। দুবার ব্যর্থ হবার পর তৃতীয়বারে মাকড়সাটি সফল হয়। এরপরই উৎসাহিত এবং উজ্জীবিত হয়ে রবার্ট ব্রুস আরও গেরিলা আক্রমণ করতে থাকেন বারংবার। ওদিকে রাজা দ্বিতীয় এডওয়ার্ড কিন্তু থেমে থাকেননি, চেষ্টা চালিয়ে যান স্কটল্যান্ড পুনরুদ্ধারের। কিন্তু বিরক্ত হয়ে 1320 সালে স্কটিশ চার্চ লর্ডগণ আরব্রোধ ঘোষণার দ্বারা রবার্টকে স্কটল্যান্ডের ন্যায্য রাজা হিসেবে মেনে নেয়। এমনকি পোপও তার এক্সকমিউনিকেশন ফিরিয়ে নিয়ে তাকে স্কটল্যান্ডের রাজার স্বীকৃতি দেয়। হতে পারে যে স্কটল্যান্ডের চাইতে ফ্রান্সের সাথে সম্পর্ক ভালো করতে বা রাখতে বেশি মনোযোগ দেওয়াতে রাজা এডওয়ার্ড হারান স্কটল্যান্ডকে। এমনকি ফ্রান্সের সাথে সম্পর্ক ভালো করতে তিনি ফ্রান্সের রাজা ফিলিপের কন্যা ইসাবেলাকে বিবাহ করেন। 1322 সাল পর্যন্ত তাদের সম্পর্ক ভালোই চলছিল, কিন্তু এরপর ইসাবেলা চলে যান ফ্রান্সে, আর ফেরার নাম নেন না। তিনি অপমানিত ছিলেন যে তিনবার স্কটিশদের থেকে তাকে পালাতে হয়েছে। অজুহাতের তালিকায় ছিল আরও অনেকগুলো কারণ। পরে দেখা গেল বহিষ্কৃত লর্ড রজার মার্টিমারের সাথে চলছে ইসাবেলার এক বিবাহ বহির্ভূত সম্পর্ক। এডওয়ার্ডের শত্রুরা সবাই ইসাবেলা এবং মার্টিমারকে ঘিরে ধরে। এডওয়ার্ড ক্রমেই আতঙ্কিত হয়ে যায়। পাছে মর্টিমার ইংল্যান্ড আক্রমণ করে বসে। সত্যি ইসাবেলা আর মর্টিমার 132টি জাহাজ আর 8টি যুদ্ধজাহাজ নিয়ে ইংল্যান্ড আক্রমণে রওনা দেয়। দ্বিতীয় এডওয়ার্ডের মৃত্যুর পর ইসাবেলা এবং মর্টিমার স্কটল্যান্ডের সাথে শান্তি চুক্তি করে। 1328 খ্রিস্টাব্দের মে মাসে ইসাবেলা এবং মর্টিমারের পুত্র রাজা তৃতীয় এডওয়ার্ড এডিনবরা নর্দাম্পটন চুক্তি স্বাক্ষর করেন, যার মধ্যে দিয়ে স্কটল্যান্ড হয় একটি স্বাধীন রাজ্য। প্রথম স্ত্রী ইসাবেলার মৃত্যুর পর এলিজাবেথ নামের আরেকজনকে বিয়ে করেছিলেন রবার্ট দ্য ব্রুস। রবার্ট ব্রুস মারা যান 1329 সালের 7ই জুন ডাম্বারটনের কাছে নিজের 55তম জন্মদিনের মাসখানেক আগে। তার মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যায় না। তাকে সমাহিত করা হয় ডানফার্মলাইন অ্যাবিতে। 1818 সালের 17ই ফেব্রুয়ারি রবার্ট ব্রুসের কঙ্কাল পুনরায় আবিষ্কৃত হয়। বর্তমানে তার খুলি থেকে তার চেহারা রিমডেলিং করা হয়েছে বেশ কয়েকবার। তার বড় ছেলে দ্বিতীয় ডেভিড এরপর স্কটল্যান্ডের রাজা হয়েছিলেন। রবার্ট ব্রুস আমৃত্যু সেই কমিনকে হত্যা করার পাপ বয়ে বেড়ান। ক্রুসেডে যাবার পণ করেও যাননি। এ পাপের বোঝাও তিনি সহ্য করতে পারছিলেন না। এ কারণে মৃত্যুর আগে তিনি অনুরোধ করে যান তার পাপের প্রায়শ্চিত্ত হিসাবে তার হৃৎপিণ্ডটাকে যেন মৃতদেহ থেকে আলাদা করে পবিত্র ভূমিতে নিয়ে যাওয়া হয়, জেরুজালেমের দিকে। স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য রবার্ট ব্রুস এক অবিস্মরণীয় নাম। এই জন্য উইলিয়াম ওয়ালেসের পাশাপাশি রবার্ট দ্য ব্রুসও আজও স্কটল্যান্ডের জাতীয় বীর। এতক্ষণ আপনারা শুনলেন ছোটবেলায় পড়া সেই মাকড়সার পাথরের দেওয়াল বেয়ে ওঠার রবার্ট ব্রুসের কাহিনীর সেই নায়ক রবার্ট ব্রুসের বর্ণময় জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।